আজ আমরা দেখতে চলেছি 2025 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো রকি। এটি মূলত একটি স্পোর্টস ড্রামা মুভি, যেখানে এমন এক দুর্দান্ত বাইক রেসারকে দেখানো হয়েছে যার কিনা পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না থাকার মতো মাথার উপরে একটি ছাদ। তবে তার সবচাইতে কাছের সঙ্গে ছিল তার পুরনো একটি ভ্যান এবং একটি ভাঙা বাইক। তার বাইকটি অনেক বছর পুরনো ছিল। সে ছোটবেলা থেকে আস্তে আস্তে বিভিন্ন পার্টস সংগ্রহ করে নিজের স্কিল দিয়ে বাইকটিকে তৈরি করেছে, কারণ সে ছোটবেলা থেকে বাইক রিপেয়ারিং এর একটি গ্যারেজে কাজ করত। তবে তার স্বপ্ন ছিল যে এই ভাঙা বাইকটি দিয়ে সে দুনিয়া জয় করবে এবং বিশ্বের সেরা রেসার হবে। কারণ রেসিং তার কাছে কোনো স্বপ্ন ছিল না, বরং ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু রেসিং এর জন্য বাইক মডিফাই করতে প্রয়োজন ছিল অনেক টাকার, যেটা তার কাছে ছিল না। কিন্তু সে এত বেশি দরিদ্র হলেও তার ভেতরে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। তবে শেষ পর্যন্ত তার সাথে কি ঘটেছিল? সে কি তার এই ভাঙা বাইক দিয়ে সত্যি সত্যিই দুনিয়া জয় করতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা এক রেসারের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ইউরোপের একটি ছোট্ট শহর বেলজিয়ামে। এখানে আমরা নিকি নামক একটি ছেলেকে দেখতে পাই। নিকি ছিল খুবই ট্যালেন্টেড একজন বাইক রেসার। তার চোখে ছিল শুধু স্বপ্ন বিজয়ী রেসার হওয়ার স্বপ্ন। তো আজকে সে একটি সেমি প্রফেশনাল রেসিংয়ে অংশগ্রহণ করেছে। এই রেসটি মূলত রেসটিতে থাকা রিস্কের জন্য পপুলার ছিল, কারণ এই ধরনের রেসগুলো পরিচালনা করতে যেই রাস্তাগুলো ব্যবহার করা হয় সেগুলো অনেক উঁচু নিচু এবং ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা হয়। আর এই সমস্ত ঝুঁকিগুলো পাড়ি দিয়ে রেসটিতে উইনার হতে হয়। তো এখানে দেখা যায় যে রেসের শুরুতে রিকি সবার পেছনে ছিল। সে অনেক চেষ্টা করেও এগিয়ে যেতে পারছিল না। তবে সে একদমই হাল ছেড়ে দেওয়ার মতো ছেলে ছিল না, কারণ যেভাবেই হোক এই রেস তাকে জিততেই হবে। কিছুক্ষণের ভেতর 1000 কিলোমিটার পার করার পর একজন পার্টিসিপেন্ট তার গতি হারিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগে মাঝ রাস্তায় স্লিপ কেটে নিচে পড়ে যায়। এবার কিছুক্ষণ পর দেখা যায় যে আস্তে আস্তে এভাবে এক এক করে অনেকগুলো পার্টিসিপেন্টই বাদ পড়ে যাচ্ছিল। কিন্তু নিকি আশেপাশে কোথাও দেখছিল না। তার টার্গেট ছিল শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যাওয়া। তাই সে খুব দ্রুত তার বাইক চালিয়ে এক এক করে পার্টিসিপেন্টদেরকে ছাড়িয়ে যাচ্ছিল। ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে নিকি 15 নাম্বার থেকে সোজা 1 নম্বরে চলে আসে। আর ফাইনালি সে অনেক চেষ্টার পর এই রেসে উইনার হয়ে যায়। নিকি আসলে এতটাই ট্যালেন্টেড একজন রেসার ছিল যে রেসিং এর দুনিয়াতে তার আলাদা একটা নাম ছিল। সবাই মূলত তাকে নিকি দ্য ওলফ নামে চিনত। তবে নিকি এখন যে পজিশনে আছে সেটা মোটোজিপি রেসিং এর মতো ততটাও পপুলার ছিল না। সেই পর্যন্ত পৌঁছতে নিকিকে আরও অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু বর্তমানে নিকি এবং তার টিম যে পজিশনে আছে তারা প্রায় 3 বার অ্যালফম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টাইটেল জিতেছে। তাই নিকির এই বাইক নিয়ে এখন অনেক স্বপ্ন। তবে নিকির কাছে এখন যেই বাইকটি রয়েছে সেটি আসলে খুব একটা উন্নত মানের বাইক ছিল না। বাইকটি ছিল অনেক পুরনো একটি বাইক। নিকি অনেক কষ্ট করে বিভিন্ন পার্টসের জোড়াতালি দিয়ে বিভিন্নভাবে মডিফাই করে বাইকটি তৈরি করেছে। তাই নিকির স্বপ্ন ছিল যে যখন তার অনেক টাকা হবে বা সে কোনো কম্পিটিশন জিতে টাকা পাবে, তখন সে প্রথমে নিজের মনের মতো একটি বাইক কিনে ফেলবে। এবার পরের দিন সকালে দেখা যায় যে নিকি খুবই সাদাসিধেভাবে তার জীবন পার করে। তার জীবনটা ছিল সহজ সরল এক গতিহীন নদীর মতো, যেখানে কোনো বাড়তি ঝামেলা ছিল না। নিকির থাকার জায়গা বলতে তেমন কিছুই নেই। নিকি কখনো গাড়ির গ্যারেজে, কখনো ভ্যান গাড়িতে, আবার কখনো কখনো ফ্লোরে শুয়েও রাত কাটায়। সকাল হলে নিকি ব্রাশ হাতে নিয়ে গ্যারেজের ট্যাপে এসে মুখ ধুয়ে তার দিনটা শুরু করে। তার চারপাশে থাকা সবকিছুই সে অনেক বেশি উপভোগ করে। আর নিকির আশেপাশে যে সমস্ত মানুষেরা থাকে তাদের প্রত্যেকের সাথেই তার অনেক ভালো সম্পর্ক। নিকি তার ব্যবহার দিয়ে সকলের মন জয় করে নিয়েছে। এই পৃথিবীতে সে একদম একা। তবে নিকির একজন বড় ভাই ছিল, যে কিনা আজ থেকে প্রায় 7 বছর আগে মারা গিয়েছে। নিকি তার ভাইকে অনেক ভালোবাসত, কিন্তু জীবনের নির্মম পরিহাসে সে তার ভাইকেও হারিয়ে ফেলেছে। তবে এখন তার কাছে তার ভাইয়ের শেষ একটি স্মৃতি রয়েছে, যেটা কিনা হলো তার ভাইয়ের ছেলে চার্লি। চার্লি একজন মেকানিক ছিল। নিকি চার্লিকে খুবই ভালোবাসে আর সে সবসময় চার্লিকে তার পাশেই রাখে। এদিকে নিকি তার ভ্যান গাড়ির সামনে এসে দেখতে পায় যে চার্লি তার ভ্যান গাড়ির সামনে বসে আছে। মূলত নিকি এই ভ্যান গাড়িতেই সবসময় তার সময় কাটাত। তো নিকি এবং চার্লি এখানে কথা বলছিল, আর তাদের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি যে চার্লি আসলে নিকির কাছ থেকে বাইক চালানো শিখতে চায়, কারণ তার বাইক রেসিং এর প্রতি অনেক বেশি ইন্টারেস্ট ছিল। তাই সে চার্লির কাছ থেকে এই রেসিং সম্পর্কে সবকিছু শিখতে চায়। নিকি তখন এটার জন্য চার্লির কাছ থেকে কিছু টাকা নেয়। চার্লি প্রথমে তাকে অল্প কিছু টাকা দিলে
নিকি তাকে আরও কিছু টাকা দিতে বলে এবং বলে, তোমার মাকে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমাকে খুব ভালোভাবে দেখে শুনে রাখব, চিন্তা করো না, এই টাকাগুলো আমি তোমার পেছনেই কাজে লাগাবো। এরপর নিকি তার কাজে বেরিয়ে পড়ে। নিকি মূলত সারাদিন বিভিন্ন গ্যারেজে গাড়ি রিপেয়ারিংয়ের কাজ করে। তো আজকেও যখন নিকি তার কাজ করছিল তখন হঠাৎ সেখানে একজন ব্যক্তি আসে আর এখানে এসে এসে নিকিকে খোঁজাখুঁজি করতে থাকে। সে নিকির কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি নিকি? আমি আসলে নিকি নামক একটি ছেলেকে খুঁজছি। নিকি তখন বলে, হ্যাঁ আমি নিকি, বলুন কি কারণে খুঁজছেন? লোকটি তখন তার হাতে একটি সিগারেট ধরিয়ে নিকির কাছে এসে বলতে থাকে, আমি আসলে অনেক বড় একটি টুর্নামেন্টের আয়োজন করেছি আর অনেক ট্যালেন্টেড রেসাররা সেখানে অংশগ্রহণ করবে। আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি, তুমি নাকি অনেক ভালো একজন রেসার, তাই আমি চাচ্ছিলাম তুমি আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করো। এটা তোমার লাইফের অনেক বড় একটা সুযোগ হতে পারে। আমি শুনেছি তুমি টাকা নিয়ে বিভিন্ন রেসিংয়ে অংশগ্রহণ করো। টাকার ব্যাপারে কোনো চিন্তা করো না, তোমার বডি ফিটনেস বেশ ভালো, শরীরে বেশ শক্তি আছে, তুমি চাইলে আমার টিমের হয়ে খেলতে পারো। এর জন্য আমি তোমাকে 10 লক্ষ টাকা দেব। কিন্তু একথা শুনে নিকি প্রথমে হাসে। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে একটি টুর্নামেন্টের জন্য সে তাকে এত টাকা দিতে চাইছে। কিন্তু লোকটি তখন আবারও তাকে বলে যে নিকি যদি এই টুর্নামেন্টে তাদের টিমের হয়ে পার্টিসিপেট করে তাহলে কাল যেন সে তার সঙ্গে দেখা করতে আসে। আর যাওয়ার আগে সে তাকে বলে যায়, আমার কথা বিশ্বাস না হলে কাল একবার আমার কাছে এসো, একবার দেখোই না কি হয়। আমি তোমাকে সত্যি বলেছি নাকি মিথ্যে কোনো আশ্বাস দিচ্ছি। এসব বলে লোকটি সেখান থেকে চলে যাওয়ার পর নিকির মনে অদ্ভুত এক ধরনের প্রশান্তি কাজ করছিল, কারণ সে বহু বছর ধরে এমনই একটি সুযোগের অপেক্ষায় আছে। তাই নিকি এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তবে সে অনেক বেশি এক্সাইটেড ছিল, যার কারণে সে তার হাতে থাকা কাজটি কমপ্লিট না করে সেখান থেকে উঠে চলে আসে। এরপর সে তার মালিককে এখান থেকে ডেকে নিয়ে যায়। অন্যদিকে চার্লিকে দেখা যায়, সে একটি দোকানে বসে কাজ করছিল। এরপর সে তার মালিককে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলে যে আজকে তার কাছে একজন ব্যক্তি এসেছিল আর সে তাকে তার টিমে রেসিংয়ের বিনিময়ে অনেক টাকা অফার করেছে। অল্প কিছু টাকা নয়, বরং 10 লক্ষ টাকা। এটা শুনে মালিকও প্রথমে অনেকটাই ঘাবড়ে যায়, কিন্তু সে নিকির জন্য অনেক বেশি খুশি ছিল, কারণ সে জানে যে নিকি এমন একটি সুযোগের জন্য কতদিন যাবৎ অপেক্ষা করছে। সে তখন অনেক এক্সাইটেড হয়ে নিকিকে বলে, আমি তোকে একদিন বলেছিলাম যে তুই একদিন ঠিকই পারবি, তুই অনেক বড় হবি, আর এখন সেই সুযোগটি চলে এসেছে। দেখেছিস তোর কাছে কত বড় অফার এসেছে, এখন তো তোর কোনো কষ্টই থাকবে না। নিকিও এখানে অনেক খুশি ছিল, আর সে এত বড় একটি সুযোগ পেয়ে সেদিন রাতে নিকি খুশিতে একটি ক্লাবে পার্টির আয়োজন করে। নিকি তার সাথে করে তার আশেপাশে যারা যারা থাকত, অর্থাৎ যাদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, সে তাদের সবাইকে একসঙ্গে ক্লাবে নিয়ে আসে। আর এখানে এসে তারা সবাই অনেক আনন্দ করে। তো এভাবে এই ক্লাবে আনন্দ করতে করতে তাদের সবার এখানে সারা রাত কেটে যায়। এবার পরের দিন সকালে নিকি চলে যায় তার গ্যারেজে। সে তার গ্যারেজে এসে প্রথমে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করছিল, আর এটা ছিল তার প্রায় প্রতিদিনের রুটিন, যাতে করে সে নিজেকে রেসের জন্য সবসময় প্রস্তুত রাখতে পারে। তো নিকি যখন এখানে এক্সারসাইজ করছিল ঠিক তখনই তার কাছে তার বস আসে, যার আন্ডারে নিকি এখন কম্পিটিশন করছে। নিকির বস তখন তাকে বলে, আমি জানি তুমি চাইলেই অনেক বড় হতে পারবে, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, সফলতা কিন্তু কখনো রাতারাতি আসে না। তুমি কঠোর পরিশ্রম করো, কেউ তোমাকে অফার করলে সেখানে হুট করে চলে যেও না। জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত অনেক ভেবে চিন্তে নেবে, কারণ তুমি আমার কাছে একজন চ্যাম্পিয়ন। তাই তোমার মতো একজন চ্যাম্পিয়নকে কেউ কখনো টাকা দিয়ে কিনতে পারবে না। তাই যখনই আমি তোমার অফারের কথা শুনেছি তখনই আমি তোমার কাছে ছুটে এসেছি, যাতে করে তুমি কখনো ভুল সিদ্ধান্ত না নাও। তাই যা করবে ভেবে চিন্তে করবে এবং সবকিছুর ব্যাপারে খোঁজ খবর নিয়ে তারপর করবে। বসের এসব কথা শুনে নিকি অনেক খুশি হয়। সে তখন মন থেকে তার বসকে ধন্যবাদ জানায়, কারণ নিকির তো এই পৃথিবীতে কেউ ছিল না, তাই তাকে উপদেশ দেওয়ার মতো তেমন কোনো মানুষ নেই। এখন বসের চলে যাওয়ার পর নিকি বসের কথাগুলো বারবার ভাবতে থাকে এবং চিন্তা করতে থাকে যে সে কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, তার কি ওই রেসটিতে যাওয়া উচিত। এসব ব্যাপারে চিন্তা করতে করতে নিকি সিদ্ধান্ত নেয় যে একবার সে রেসটিতে গিয়েই দেখুক। যদি তার কাছে কোনো কিছু ঝামেলার মনে হয় তাহলে সে সেখান থেকে চলে আসবে। তাই নিকি তখন দ্রুত তার ভ্যানে চলে আসে, আর সে সেখান থেকে তার রেসিংয়ের ড্রেসটি পরে নেয়। তবে নিকি যে এখানে রেসের জন্য তৈরি হচ্ছিল সেটা আবার আড়াল থেকে দেখে ফেলে চার্লি, কিন্তু সে এখানে তাকে কিছুই বলে না। এরপর নিকি সোজা প্রস্তুত হয়ে যায় রেসিংয়ের জন্য। সে তার হেলমেটটি মাথায় পরে বাইক নিয়ে নেমে পড়ে রেসিংয়ের রাস্তায়।
কিছুক্ষণের মধ্যেই তাদের রেসিং শুরু হয়ে যায়। এখানে নিকির মতো রেসিং করার জন্য আরও অনেক পার্টিসিপেন্টরা এসেছে, যারা কিনা প্রত্যেকেই অনেক ভালো রেসার ছিল, কারণ এই রেসিংয়ে সবাইকে বাছাই করেই আনা হয়েছে। তো এত দুর্দান্ত পার্টিসিপেন্টদের রেসিং দেখে সেখানে থাকা সবাই অনেক এক্সাইটেড হয়ে যায়। এদিকে আজকের রেসিংটি ছিল নিকির জীবনের সবচাইতে বেস্ট রেসিং, কারণ নিকি খুব ভালোভাবেই জানত যে রেসিংটি অনেক বড় পরিসরের একটি রেসিং। যদি সে এখানে কোনোভাবে চান্স পেয়ে যায় তাহলে তার কষ্টের জীবনের হয়তো সমাপ্তি ঘটবে, আর যদি সেই রেসিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা সত্যি সত্যিই পায় তাহলে সে সেই টাকা দিয়ে প্রথমে একটি বাইক কিনবে। তো এবার রেসিংয়ের প্রথম রাউন্ডেই দেখা যায় যে একজন পার্টিসিপেন্ট তাড়াহুড়ো করতে গিয়ে তার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। সে এতে গুরুতরভাবে আহত না হলেও তার বাইকের মধ্যে আগুন ধরে যায়। এবার দ্বিতীয় রাউন্ডেও আরও একজন পার্টিসিপেন্ট খুবই বাজেভাবে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়, কিন্তু এখানে দেখা যায় যে পার্টিসিপেন্ট আর কেউ নয়, বরং এটা ছিল নিকি। তবে এখানে নিকি এমনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল যে বাইক থেকে সে ছিটকে কোথায় গিয়ে পড়েছে সেটাও ভালোভাবে বোঝা যাচ্ছিল না। সেই সাথে তার কাছে থাকা একমাত্র সম্বল বাইকটিও ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর বাইকের সাথে নিকির সমস্ত স্বপ্নও যেন এখানে ভেঙে চুরে তছনছ হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানে নিকিকে উদ্ধার করার জন্য অ্যাম্বুলেন্স চলে আসে। এদিকে নিকির যে অ্যাক্সিডেন্ট হয়েছে চার্লি সেই ব্যাপারে জানতেই পারে না, কিন্তু চার্লিরও যেহেতু রেসিংয়ের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল, তাই শহরের যে কোনো প্রান্তেই বাইক রেসিং হোক না কেন চার্লি যেভাবেই হোক রেসিং দেখার জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়। তাই সে এবারও এই রেসিং দেখার জন্য ছুটে এসেছে। এদিকে নিকিকে হসপিটালে ভর্তি করা হলে চার্লির মা নিকির অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সেখানে দৌড়ে ছুটে আসে। নিকির তো আত্মীয় স্বজন বা আপন বলতে তেমন কেউ ছিল না, শুধুমাত্র আপন বলতে ছিল চার্লি এবং চার্লির মা। তবে চার্লির মা শুধুমাত্র চার্লির জন্যই নিকিকে এতটা পছন্দ করে, কারণ নিকি তার ছেলেটিকে এতগুলো বছর ধরে আগলে রেখেছে। চার্লির মায়ের নাম হচ্ছে ভেরোনিকা। ভেরোনিকা ছিল অনেক ভালো মনের একজন মানুষ। এদিকে নিকির অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ততক্ষণে সেখানে চার্লি চলে আসে। নিকির এই অবস্থা দেখে চার্লি একদম ভেঙে পড়েছিল, কারণ নিকিও আসলে চার্লিকে অনেক ভালোবাসে। এবার প্রায় কয়েক ঘন্টা ট্রিটমেন্টের পর নিকির জ্ঞান ফিরে আসে। তবে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে নিকি এখানে সবার কাছে জানতে চায় যে তার বাইকটি ঠিক আছে তো, তার বাইকের কোনো ক্ষতি হয়নি তো। কিন্তু সে একবারও তার নিজের শরীরের কন্ডিশন সম্পর্কে জানতে চায় না, কারণ সে বাইকের প্রতি এতটাই আসক্ত ছিল। এবার হসপিটালে কয়েকদিন সময় পার হয়ে যাওয়ার পর নিকির কাছে মনে হচ্ছিল যে সে একদম সুস্থ, তার কোনো ব্যথাই অনুভব হচ্ছিল না। তাই নিকি বারবার ডক্টরের কাছে জানতে চাইছিল যে সে কবে বাড়িতে ফিরতে পারবে, কিন্তু ডক্টর তাকে বলে যে নিকি নিজেকে যতটা সুস্থ ভাবছে সে ততটাও সুস্থ নয়। নিকির পায়ে এমন এক ধরনের ফ্র্যাকচার হয়েছে যেটা কোনোদিনও ভালো হবে না, যার কারণে নিকি আর চাইলেও কখনো রেস করতে পারবে না। তবে ডক্টরের কথা শুনে নিকি হাসে, আর সে ডক্টরকে বলে যে সে তাকে প্রমাণ করে দেবে যে সে এখন একদম ঠিক আছে, তার কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তাই সে দ্রুত এখান থেকে গিয়ে তার রেসে ফিরতে চায়। নিকির এসব কথা শুনে ডক্টর তখন নিকিকে একটি জায়গাতে হাঁটার ব্যবস্থা করে দেয়। আর নিকি যখন এখানে হাঁটার চেষ্টা করে ঠিক তখনই তার রিয়েলাইজ হয়ে যায় যে আসলে সত্যিই তার পায়ের কতটা ক্ষতি হয়েছে। সে তো ঠিকমতো হাঁটতেও পারছে না, তার পাগুলো যেন একদম অবশ হয়ে গিয়েছে। সে অনেক চেষ্টা করেও এখানে ঠিকমতো হাঁটতে পারছিল না, তাই সে নিজের প্রতি নিজে রাগ হয়ে এখানে কাঁদছিল। কিন্তু তারপরও নিকি হাল ছাড়ার পাত্র ছিল না। এত কিছুর পরও সে তার মনে সাহস রেখেছিল। এভাবেই প্রায় 2 মাস যাবৎ নিকির ট্রিটমেন্ট চলে। এরপর নিকিকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। তবে নিকি এখনও পুরোপুরিভাবে হাঁটতে পারছিল না, তাই তাকে একটি হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছিল। আর নিকির যেহেতু থাকার মতো ঘরবাড়ি কিছুই ছিল না, তাই চার্লি তখন তার মা ভেরোনিকাকে বলে যে সে নিকিকে একা ছাড়তে পারবে না, তাই সে যেন নিকিকে তাদের বাড়িতে নিয়ে যায়। ভেরোনিকাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ তারও নিকিকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। এরপর চার্লি এবং ভেরোনিকা নিকিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। তবে বাড়িতে আসার পরে নিকি তার বাইকটি দেখার জন্য একদম অস্থির হয়ে পড়ে। তখন চার্লি জানায় যে তার বাইকটি গ্যারেজে রয়েছে। নিকি তখন আর এক মুহূর্তও দেরি না করে গ্যারেজে চলে যায়। আর এতদিন পর নিকিকে যখন তার কাছের মানুষেরা দেখতে পায় তখন তারা অনেক খুশি হয়। তারা অনেক সম্মানের সাথে নিকিকে ওয়েলকাম জানায়। এরপর নিকি যখন তার বাইকটি দেখে তখন সে দেখতে পায় যে তার বাইকটি আর ব্যবহারের উপযোগী ছিল না। বাইকটির প্রায় প্রত্যেকটি পার্শ্বে একদম ভেঙে তছনছ হয়ে গিয়েছে। আর নিজের প্রিয় বাইকটির এমন অবস্থা দেখে নিকির খুবই কষ্ট লাগছিল। এরপর নিকি তখন তার সঙ্গীদেরকে বলে যে তার বাইকটিকে তার ভ্যানে উঠিয়ে দেওয়ার জন্য। তার বন্ধুরা তখন তার বাইকটি ভ্যানে উঠিয়ে দেয়। আর নিকি খুশি মনে তখন তার বাইকটিকে নিয়ে আসে। নিকি আসলে তার স্কিলের মাধ্যমে বাইকটিকে আবারও রিপেয়ার করতে চাইছিল।
কিন্তু ভেরোনিকা এটা দেখতে পেয়ে একদমই খুশি হয় না, কারণ সে চাইছিল না যে নিকি আবারও রেসে ফিরে যাক। নিকি তখন চার্লির সাহায্যে তাদের স্টোর রুমে বাইকটিকে রাখে। চার্লিও বাইকটিকে দেখে ভীষণ খুশি হয়। তবে নিকি যেহেতু আজকে সামান্য একটু কাজ করেছে, তাতেই তার শরীরের কন্ডিশন অনেকটাই খারাপ হয়ে পড়েছিল। এখন নিকিকে মূলত মেডিসিনের উপরেই থাকতে হচ্ছে। এবার নিকি তখন পরের দিন একটি কবরস্থানে চলে যায়, যেখানে তার ভাই অ্যান্ডির কবর রয়েছে। আসলে তার ভাই অ্যান্ডিও ছিল একজন বাইক রেসার, তবে একদিন রেসিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে সে মারা গিয়েছে। তাই মূলত ভেরোনিকা চায় না যে নিকি বা চার্লি কেউই রেসার হোক। তবে নিকির এটা এখনো মনে আছে যে তার বড় ভাই অ্যান্ডি আসলে কতটা ভালো একজন রেসার ছিল, আর সে তার রেসিংয়ের প্রতি কতটা ডেডিকেটেড ছিল। অ্যান্ডি মূলত তার ভাইয়ের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে নিজের এই রেসিং ক্যারিয়ারকে বেছে নিয়েছিল। নিকি তখন তার ভাইয়ের ছবির সামনে দাঁড়িয়ে বলে, তুমি আমার জীবনের সবচাইতে বড় অনুপ্রেরণা। আমি জীবনে কিছু করতে পারি বা না পারি, তবে তোমার স্বপ্ন আমি ঠিকই পূরণ করব। এবার কিছুদিন পর নিকি কিছুটা সুস্থ হওয়ার পর তার বাইকটি রিপেয়ার করে তার রেসিং টিমের কাছে চলে আসে, কারণ সে রেসিং প্র্যাকটিস করতে চাইছিল। কিন্তু নিকির একজন কাছের মানুষ তাকে বারবার থামানোর চেষ্টা করে, কারণ ডক্টর তাকে রেসিং করতে কড়াকড়িভাবে নিষেধ করেছে। কিন্তু তারপরও নিকি তার কোনো কথা না শুনলে সে তখন তাড়াতাড়ি করে সেখানে একটি মেডিকেল টিমকে নিয়ে আসে, যাতে করে তারা নিকির বডি চেক করতে পারে। কিন্তু নিকি এবার এতে তার উপর ভীষণ রেগে যায়, আর সে তাকে বলে, তোমার কি হয়েছে? তুমি কি আজকে আমার উপর ভরসা করতে পারছো না? আমার প্রতি থাকা এত বছরের বিশ্বাস তোমার কোথায় গেল? তবে ঠিক এমন সময় সেখানে নিকির প্রতিদ্বন্দ্বী চলে আসে, আর সে এখানে নিকিকে খোঁচা দিয়ে কথা বলে। সে নিকিকে বলে, তোমার আসলে এখন রেসে ফিরে আসাটা একদম ঠিক হবে না, কারণ তুমি এখন অনেকটাই প্রতিবন্ধীর মতো। তবে এই কথা শুনে নিকি তার রাগ আর কন্ট্রোল করতে পারে না। সে তখন সেই রেসারকে মারতে আসে, কিন্তু সেই রেসার যখন তাকে একটি ধাক্কা মারে, তখন সঙ্গে সঙ্গে নিকির অবস্থা একদম খারাপ হয়ে যায়। নিকির নিঃশ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছিল। আসলে সে উপরে উপরে যতই নিজেকে সুস্থ দেখানোর চেষ্টা করুক না কেন, তার শরীরের ভেতরের কন্ডিশন খুবই খারাপ ছিল। যদিও নিকির শরীর এখন নিকির কন্ট্রোলের বাইরে ছিল, কিন্তু তার জেদ এবং আত্মবিশ্বাস ছিল অনেক বেশি, তাই সে কোনোভাবেই হাল ছাড়তে চাইছিল না। সে তখন তার শরীরের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে তার মোটর বাইকটিকে রেডি করে রেসিংয়ের চেষ্টা করছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিকির শরীরের কন্ডিশন এতটাই খারাপ হয়ে যায় যে সে তার জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আমরা নিকিকে তার বাড়িতে দেখতে পাই। সে এখানে ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে এসে প্রচণ্ড কাঁদছিল, আর তার কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেখানে ভেরোনিকা চলে আসে। ভেরোনিকা তখন নিকিকে বোঝানোর চেষ্টা করে। সে নিকিকে বলে, তুমি নিজেকে আর রেসিংয়ের দিকে ফোর্স করো না। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তোমার উচিত সমস্ত পরিস্থিতি মেনে নেয়া। তোমার তো এখন সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা উচিত যে তুমি আরও একটি নতুন জীবন পেয়েছ। যদি তুমি সেই অ্যাক্সিডেন্টে মারা যেতে। নিকি তখন কাঁদতে কাঁদতে তাকে বলে, আমি মারা গেলেই হয়তো বেশি ভালো হতো, কারণ এমন জীবন দিয়ে আমি কি করব যেখানে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। নিকির এসব কথা শুনে ভেরোনিকা নিকির মনের কষ্টটা বুঝতে পারে। তবে সে তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি একবার তোমার ভাই অ্যান্ডির কথা চিন্তা করে দেখো। ও কিন্তু ওর পুরো জীবনটাই বাইকের পেছনেই শেষ করে দিয়েছে, আর শেষ পর্যন্ত কি হলো? এই বাইকে ওর জীবন কেড়ে নিল। তাছাড়া তুমি বলছো স্বপ্ন ছাড়া জীবনের কোনো মূল্য নেই, কিন্তু তোমাকে স্বপ্ন দেখতে কে নিষেধ করেছে? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা রেসার নয়, তারা কি নিজেদের স্বপ্ন পূরণ করছে না? তোমার উচিত সমস্ত পরিস্থিতি মেনে নেয়া, আর নতুনভাবে নতুন কিছু নিয়ে স্বপ্ন দেখা। যদি জীবনের একটি রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে নিজেকে বেঁচে থাকার জন্য আরেকটি রাস্তা খুঁজে বের করতে হয়। কিন্তু এত কিছুর পরও নিকির মনটা যেন রেসের প্রতিই পড়েছিল। সে সারাদিন বাড়িতে শুয়ে শুয়ে টিভিতে রেসিং দেখত। এবার নিকির এই বাড়িতে থাকতে থাকতে প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। ভেরোনিকা তখন একদিন নিকিকে জানায় যে তাদের বাড়ির ছাদে সমস্যা হয়েছে। বাড়ির ছাদ থেকে অনবরত বাড়ির ভেতরে পানি পড়ছে, কিন্তু তার কাছে কোনো টাকা নেই যেটা দিয়ে সে ছাদটিকে রিপেয়ার করতে পারবে। আসলে নিকির ট্রিটমেন্ট এবং সংসারের খরচের জন্য আস্তে আস্তে ভেরোনিকার সমস্ত টাকাই প্রায় শেষ হয়ে গিয়েছে। এজন্য সে আজকে নিকিকে বলে যে নিকির বাইকটি তো পড়েই আছে, আর সেই বাইকের তো কোনো প্রয়োজন নেই, তাই নিকি যেন বাইকটি বিক্রি করে দেয়। এতে হাতে কিছু টাকা আসলে সংসারটা কিছুদিন চলবে। কিন্তু ভেরোনিকার এই কথা শুনে সবচাইতে বেশি রেগে যায় চার্লি, কারণ চার্লি নিজেও জানে যে এই বাইকটি নিকির কাছে কতটা গুরুত্বপূর্ণ, আর এই বাইকটির পেছনে নিকি কতটা পরিশ্রম করেছে। তাছাড়া চার্লি নিজেও এই মোটর বাইকটি ইউজ করতে চায়, কারণ সেও একজন রেসার হতে চায়, ঠিক তার বাবার মতো। তার বাবা যে স্বপ্ন পূরণ করতে পারেনি সেটা সে পূরণ করতে চায়।
আসলে রেসিংয়ের জন্যই যেহেতু তার বাবা অ্যান্ডি মারা গিয়েছিল, তাই নিকি মূলত এই কারণেই চার্লিকে রেসিং শেখাতে চাইতো না। কিন্তু নিকির বাইকটি তার মা বিক্রি করে দিতে চাওয়ার কারণে চার্লি এখানে তার মায়ের উপর এত বেশি রেগেছিল যে সে তার রাগকে কন্ট্রোল করতে পারছিল না। আর চার্লির এই রাগ দেখে নিকি বুঝতে পারে যে বাইকের প্রতি আসলে চার্লিরও কতটা ভালোবাসা রয়েছে। এতে যেন নিকির মনেও নতুন এক আশা ফুটে ওঠে, তার ভাইয়ের স্বপ্নকে পূরণ করার আশা। তাই সে তখন চার্লিকে বলে, তুই কি সত্যি সত্যি রেস শিখতে চাস? আর তোর মধ্যে কি রেসিং করার মতো সাহস আছে? যদি থেকে থাকে তাহলে আমি তোকে শেখাতে পারি। চার্লি তখন অনেক আত্মবিশ্বাস নিয়ে উত্তর দেয় যে হ্যাঁ, তার ভেতরে সাহস আছে। সে তার বাবা এবং নিকির মতোই একজন ভালো রেসার হতে চায়। এরপর নিকি তখন আর এক মুহূর্তও দেরি করে না। সে চার্লিকে সঙ্গে করে ঠিক সেই জায়গাতে নিয়ে যায় যেখানে তার বড় ভাই অ্যান্ডি তাকে রেস শেখাতো। এরপর চার্লি এই জায়গাতে এসে দেখতে পায় যে এখানে রেসিংয়ের বিভিন্ন পেইন্টিং করা আছে, আর এগুলো তার বাবাই করেছিল। নিকি তখন চার্লিকে জানায় যে তার বাবা এখানেই তাকে রেসিং শিখিয়েছে। তবে যখন চার্লির বাবা মারা যায় তখন চার্লি অনেক ছোট ছিল, তাই তার বাবার ব্যাপারে তার তেমন কিছু একটা মনে নেই। কিন্তু সে ছোটবেলা থেকেই নিকিকেই তার বাবার মতো করে দেখেছে। তো সে এখানে নিকিকে বলে যে নিকি যদি তাকে তার ছেলে মনে করে রেসিং শেখায় তাহলে অবশ্যই সে তার বাবা এবং তার স্বপ্ন পূরণ করবে। যে স্বপ্ন অ্যান্ডি এবং নিকি পূরণ করতে পারেনি সেটা তাদের হয়ে সে করবে। একথা শুনে নিকি অনেক খুশি হয়। এরপর চার্লি তার জীবনে প্রথমবারের মতো রেসিংয়ের ইউনিফর্ম পরে। আর চার্লিকে এভাবে রেসিংয়ের ইউনিফর্মে দেখে নিকির বুকটা যেন আনন্দে ভরে ওঠে। সে তার জীবনে বেঁচে থাকার এক নতুন কারণ খুঁজে পায়। চার্লি তখন নিকিকে বলে যে নিকি যেন শুধুমাত্র তার পাশে থাকে, তাহলে নিশ্চয়ই সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। চার্লি একদিন সত্যি সত্যিই তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে দেখাবে। এরপর নিকি আস্তে আস্তে চার্লির ট্রেনিং শুরু করে দেয়। আর প্রথম দিনেই চার্লির বাইক চালানো দেখে নিকি বুঝতে পারে যে চার্লির মধ্যে এমন কিছু রয়েছে যেটার মাধ্যমে চার্লি হয়তো সত্যিই একজন রেসার হতে পারবে। আর সে তো একজন রেসারেরই ছেলে, তাই নিশ্চয়ই সে অনেক দূর যেতে পারবে। এবার একদিন ভেরোনিকা যখন তার কাজ থেকে বাড়িতে ফেরে তখন সে তার প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে যে নিকি ছাদে উঠেছে। এটা শুনে ভেরোনিকা অনেক ভয় পেয়ে যায়। সে ভেবেছিল যে নিকি হয়তো নিজেকে শেষ করে দিতে চাইছে, তাই সে দ্রুত যখনই ছাদে উঠতে যায় তখনই তার সামনে নিকি এবং চার্লি চলে আসে। আর নিকি তাকে জানায় যে সে ছাদের ছিদ্রগুলো ঠিক করতে উঠেছে, আর সে এখন আর আগের মতো নেই, বরং অনেক চেঞ্জ হয়েছে। সে সত্যি সত্যি নতুন জীবন ফিরে পেয়েছে। তো এভাবেই নিকি যখন চার্লি এবং ভেরোনিকার সাথে থাকে তখন আস্তে আস্তে সে বুঝতে পারে যে চার্লি তার মায়ের সাথে মাঝে মাঝেই খারাপ ব্যবহার করে ফেলে, আর তার মা এতে অনেকটাই কষ্ট পায়। এজন্য নিকি তখন প্ল্যান করে ভেরোনিকার জন্য একটি শু নিয়ে আসে, যেটা ভেরোনিকা প্রায় অনেকদিন যাবৎ নিতে চেয়েছিল। নিকি তখন চার্লিকে বলে যে সে যেন মাঝে মাঝে তার মাকে কিছু একটা উপহার দেয়। এরপর নিকি ভেরোনিকার কাছে আসে, আর সে তাকে সেই শুটি দিয়ে বলে যে সে নাকি অনেকদিন যাবৎ লাল একটি বুট জুতো নিতে চেয়েছিল, আর চার্লি তাকে বলেছিল যে সে তাকে এই জুতোটি উপহার দিতে চায়। এজন্যই সে আর দেরি না করে সে তার জন্য এই জুতোগুলো কিনে নিয়ে এসেছে। আর এই জুতোগুলো দেখে তো ভেরোনিকা অনেক খুশি হয়ে যায়, কিন্তু এগুলো ছিল অনেক দামি জুতো। কিন্তু ভেরোনিকা বুঝতে পারছিল না যে নিকি টাকা কোথায় পেল। তবে এখানে জানা যায় যে নিকি আসলে বেশ কিছুদিন যাবত একটি হসপিটালে চাকরি করছে। সে হসপিটালের ওয়ার্ড বয় হিসেবে রয়েছে, আর সে ভেরোনিকাকে না জানিয়ে এই কাজটি করছে। নিকি আসলে এই জবটি এ কারণেই নিয়েছে কারণ সে ভেরোনিকার উপর একাই সবকিছু চাপিয়ে দিতে চায় না, আর সেও কখনো কারো বোঝা হয়ে থাকতে চায় না। তবে এখন যেহেতু সে নতুন একটি পরিবার পেয়েছে, তাই এই পরিবারকে সে এখন তার নিজের জীবনে সবটুকু দিয়ে আগলে রাখতে চায়। এবার কিছুদিন পর দেখা যায় নিকি চার্লির জন্য অনেক বড় একটি সারপ্রাইজ রেডি করে। সে চার্লিকে ডেকে গ্যারেজে নিয়ে আসলে চার্লি দেখতে পায় যে নিকি সেই পুরাতন বাইকটি এখন একদম নতুন হয়ে গিয়েছে। নিকি বাইকের নষ্ট পার্টগুলো চেঞ্জ করে ফেলেছে। এটা দেখে চার্লি অনেক খুশি হয়ে যায়। কিন্তু এমন সময় সেখানে ভেরোনিকা চলে আসে, আর ভেরোনিকার এখানে সন্দেহ হচ্ছিল যে তার ছেলে চার্লি আবার রেস শিখতে চাইছে না তো। কিন্তু নিকি তাকে সান্ত্বনা দিয়ে বলে এমন কিছুই নয়, সে শুধুমাত্র মোটর সাইকেল ড্রাইভ করা শিখতে চায়। এরপর আস্তে আস্তে নিকি সারাদিনে দুটো রুটিন হয়ে যায়। প্রথমটি হচ্ছে নিকিকে প্রতিদিন রেসিংয়ে ট্রেনিং দেয়া, আর দ্বিতীয়টি হচ্ছে হসপিটালে গিয়ে তার কাজ করা। তবে আজকে যখন চার্লি ট্রেনিং নিচ্ছিল তখন সে রেসিং করতে গিয়ে বাইক নিয়ে পিছলে পড়ে যায়। নিকি তখন দৌড়ে গিয়ে দেখতে পায় যে চার্লি ঠিক আছে। এতে সে যেন তার মাঝে প্রাণ ফিরে পায়। তবে নিকি আসলে যেমনটা আশা করেছিল চার্লি তেমনভাবে রেসিং করতে পারছিল না, তাই নিকির অনেক দুশ্চিন্তা হচ্ছিল। কিন্তু চার্লি নিকিকে বলে
যে নিকি যেন তাকে বিশ্বাস করে। সে অবশ্যই তার এবং তার বাবার স্বপ্ন পূরণের জন্য সবকিছু করবে, এমনকি নিজের জীবন বাজি রাখতে হলেও সেটাও সে করবে। এখন চার্লির এই সমস্ত কথা শুনে নিকি যেন চার্লির মাঝে নিজেকে দেখতে পায়, কারণ নিকির মাঝেও চার্লির মতোই এমন আত্মবিশ্বাস ছিল। তাই নিকি আবারও চার্লিকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। আর নিকি মনে মনে সিদ্ধান্ত নেয় যে এখন সে শুধুমাত্র চার্লির জন্যই টাকা উপার্জন করবে, কারণ রেসিংয়ে দক্ষ হওয়ার জন্য টাকা ইনভেস্টেরও প্রয়োজন আছে। সে বাইকের বিভিন্ন পার্টসগুলোকে যতটা মডিফাই করতে পারবে, চার্লি ঠিক ততটাই ভালো রেসার হয়ে উঠবে। নিকি তখন তার অনেক পুরনো একজন বন্ধুর কাছে যায়, আর সে তার কাছে একটি পার্ট টাইম জব চায়, যেটা সে তার হসপিটালের জবের পাশাপাশি করতে পারবে। নিকি সেই বন্ধু তখন তাকে একটি জব দিতে রাজিও হয়ে যায়, তবে এটা ছিল তার ওয়্যার হাউস পাহারা দেওয়ার জব, যেখানে বিভিন্ন ইলিগেল জিনিসপত্র থাকে। কিন্তু এই জবটির মাধ্যমে নিকি অল্প সময়ে অনেক টাকা উপার্জন করতে পারবে। তাই নিকি খুব একটা চিন্তা না করে জবটি করতে রাজি হয়ে যায়। সে সারাদিন হসপিটালে ডিউটি করে এসে রাতের বেলা সেই ওয়্যার হাউসটি পাহারা দেয়। তবে এতে করে নিকি দেখতে পায় যে এই জবটির মাধ্যমে সে বেশ ভালো টাকাই উপার্জন করতে পারছে, আর এতেই যেন তার কষ্টগুলোকে আর কষ্ট মনে হচ্ছে না। এখন এই দুটো জবের মাধ্যমে নিকি যতগুলো টাকা পাচ্ছিল, সেগুলো দিয়ে সে প্রতিনিয়ত চার্লির জন্য বাইকের দামি দামি পার্টস কিনত। আর এসব দেখে তো চার্লি অনেক খুশি হয়ে যায়। সে কল্পনাও করতে পারেনি যে নিকি তার জন্য এত কিছু করবে। এদিকে নিকি এখন চার্লির ট্রেনিং নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। সে একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ে, আর সে চার্লিকে উঠিয়ে প্র্যাকটিসের জন্য রেডি হতে বলে। এভাবেই তাদের দিনগুলো কাটছিল। এবার একদিন নিকি হসপিটালে একটি পেশেন্টের এন্টারটেইনমেন্টের জন্য তাকে একটি পিএস গেম এনে দেয়, আর সে সময় পেলেই তার সঙ্গে গেম খেলে। তবে একদিন তার সঙ্গে গেম খেলার সময় নিকি না বুঝে স্মোক করছিল, আর এতেই হঠাৎ করে সেই পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আর তার শরীরের অবস্থাও অনেক খারাপ হয়ে যায়। তাই নিকিকে তখন সঙ্গে সঙ্গে তার জব থেকে বের করে দেওয়া হয়। নিকির এতে অনেক মন খারাপ হয়ে যায়, কারণ এখন তার সত্যি সত্যিই অনেক টাকার প্রয়োজন ছিল। এরপর নিকি আস্তে আস্তে চার্লির ট্রেনিং চালিয়ে যায়, কারণ তাকে আস্তে আস্তে সেমি প্রো রেসার থেকে অ্যালফম্যান স্টেজ পর্যন্ত পৌঁছতে হবে। এরপর দেখতে দেখতেই অ্যালফম্যান রেসের দিন চলে আসে। নিকি তখন চার্লিকে অনেক ভোরবেলা ঘুম থেকে ডেকে তুলে তাকে গাড়িতে করে প্র্যাকটিসের জন্য নিয়ে যাচ্ছিল। তবে সেটা আবার দেখে ফেলে ভেরোনিকা। ভেরোনিকা এবার অনেক ভালোভাবেই বুঝতে পারে যে নিকি তার ছেলে চার্লিকে সত্যি সত্যি রেসিংয়ে ট্রেনিং দিচ্ছে। এবার নিকি অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে চার্লিকে নিয়ে আজকে রেসের জন্য যাচ্ছিল। নিকি একদম নিশ্চিত ছিল যে চার্লি রেসে খুবই ভালো করবে। এরপর নিকি চার্লিকে নিয়ে সোজা রেসের জায়গাতে চলে আসে। কিন্তু ঠিক তখনই নিকির কাছে একটি ফোন আসে, আর তাকে বলা হয় যে এক্ষুনি তাকে ওয়্যার হাউসে যেতে হবে, কারণ একজন কাস্টমার কিছু প্রোডাক্ট নিতে এসেছে, যেগুলো মূলত ছিল ইলিগেল প্রোডাক্ট। আর এই ডিলটি ছিল অনেক বড়, তাই নিকি এখানে চাইলেও মানা করতে পারে না। নিকি তখন চার্লিকে বলে যে সে মাত্র 1 ঘন্টার মধ্যে ফিরে আসছে। এই বলে সে সোজা ওয়্যার হাউসে চলে যায়। তবে যে এখানে ওয়্যার হাউস থেকে প্রোডাক্ট নিতে এসেছিল, সে প্রথমে তার লোকদের মাধ্যমে কিছু প্রোডাক্ট তার গাড়িতে তুলে নেয়। এরপর সে নিকিকে বলে যে আগে তারা প্রোডাক্ট নিয়ে পৌঁছবে, তারপর তারা পরে টাকা দেবে। কিন্তু নিকি তাকে জানায় যে এখানকার মালিকের কাছ থেকে তার কাছে এমন কোনো অর্ডার নেই, তাই সে এভাবে প্রোডাক্ট দিতে পারবে না। তারপরও সেই লোকটি যখন জোর করে প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছিল, তখন নিকি তাকে বাধা দিলে সেই লোকটি তাকে প্রচণ্ড মারধর করে। এই লোকটি আসলে একজন গ্যাংস্টার ছিল, তাই সে এখানে নিকির প্রতি কোনো মায়াই করে না। সে নিকির মাথার মধ্যে এমনভাবে আঘাত করে যে নিকি সঙ্গে সঙ্গে সেখানে অনেক অসুস্থ হয়ে যায়। কিছুক্ষণ পর নিকি কিছুটা স্বাভাবিক হলে সে দ্রুত তার গাড়ি চালিয়ে রেসের জায়গাতে চলে আসে। কিন্তু এখানে এসে সে চার্লিকে কোথাও দেখতে পাচ্ছিল না। তাই নিকি তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করে যে চার্লি কোথায়। তার সঙ্গী তখন তাকে জানায় যে চার্লি তার জন্য কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছে। এরপর নিকি দ্রুত চার্লির কাছে আসে। চার্লি এখানে অনেক মন খারাপ করে বসেছিল। নিকি তখন চার্লির কাছে এসে কারণ জানতে চায়। চার্লি তখন তাকে জানায় যে আজকের রেসে সে ভালো পারফরমেন্স করতে পারেনি, সে উইনার হতে পারেনি। তবে নিকি তখন তাকে সান্ত্বনা দেয়। কিন্তু এমন সময় সেখানে রিভাল নামক একজন রেসার আসে, আর সে এখানে চার্লিকে ছোট করে কথা বলে। সে বলে যে চার্লি তো একটা বাচ্চা, ওকে আর এসব রেসে অংশগ্রহণ করতে পারে? সারা জীবন ট্রাই করলেও তো এই রেসগুলো জিততে পারবে না। যদিও রিভালের কথা শুনে নিকির অনেক রাগ হচ্ছিল, কিন্তু নিকি এখানে তাকে কোনো কথাই বলতে পারে না। সে মনে মনে জিদ করে যে চার্লিকে একদিন সে রেসিংয়ের যোগ্য করে তুলবে। এরপর নিকি চার্লিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে নিকি সেখান থেকে সোজা চলে আসে চার্লিকে ট্রেনিং দেওয়ার জন্য। তবে তাদেরকে যাওয়ার পথে ভেরোনিকা দেখে ফেলে।
কিন্তু তারা বুঝতে পারে না যে এটা ভেরোনিকা ছিল। ভেরোনিকা তখন তাদের পিছু পিছু চলে আসে। এরপর সে দেখতে পায় যে নিকি এখানে চার্লিকে রেসিংয়ের জন্য ট্রেনিং নিচ্ছে। আজকে তারা তাদের মিথ্যে আর ঠেকে রাখতে পারে না। সমস্ত সত্যটা ভেরোনিকার সামনে চলে আসে। ভেরোনিকা তখন নিকি এবং চার্লির উপর ভীষণ রেগে যায়। সে তখন নিকিকে বলে, তোমাকে আমি কতবার বুঝিয়ে বলেছি যে তুমি এবং চার্লি হচ্ছ আমার জীবনের শেষ সম্বল। তোমাদেরকে আমি অ্যান্ডির মতো হারাতে চাই না। তারপর তুমি চার্লিকে লুকিয়ে লুকিয়ে ট্রেনিং দিচ্ছ। এমনটা তুমি কেন করছো? আমি তোমাকে লাস্ট একটি ওয়ার্নিং দিচ্ছি, যদি এর পরে তোমাকে কোনোদিন চার্লিকে এভাবে ট্রেন আপ করতে দেখি, তাহলে সেদিনই সঙ্গে সঙ্গে তোমাকে আমাদের বাড়ি থেকে বের করে দেব। তবে ভেরোনিকার এসব কথা শুনে চার্লি নিকিকে বলে যে সে যেন তার মায়ের কথায় কান না দেয়। সে যেন তার ট্রেনিংয়ের কাজ চালিয়ে যায়, কারণ সে তার মাকে দেখিয়ে দেবে যে তার বাবা যেটা করতে পারেনি সেটা সে করে দেখাবে। তার বাবার স্বপ্ন সে পূরণ করবে। এদিকে নিকি এখানে ভেরোনিকার কথার কোনো উত্তর দেয় না। তবে সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে সত্যিই চার্লিকে রেসিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে ছাড়বে। এরপর সেদিন মাঝরাতে দেখা যায় যে নিকি লুকিয়ে লুকিয়ে চার্লিকে তার গাড়িতে নিয়ে আসে। সে আসলে চার্লিকে গাড়ির স্পিড সম্পর্কে ট্রেনিং দেবে, যাতে করে স্পিডকে সে ভয় না পায়। এবার গাড়ি চালানোর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে নিকি প্রচণ্ড জোরে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। সে এতটা জোরে গাড়ি চালাচ্ছিল যে তাদের গাড়ি যেন বাতাসের সঙ্গে মিলিয়ে যাচ্ছিল। তবে চার্লি এতে ভীষণ ভয় পাচ্ছিল আর সে চিৎকার করে বারবার তাকে গাড়ি থামাতে বলছিল, কিন্তু নিকি তার কোনো কথাই শোনে না। সে অনবরত ফুল স্পিডে গাড়ি চালিয়েই যায়। এরপর যখন একটি জায়গাতে এসে সে গাড়ি থামায়, তখন চার্লি নিকির উপর অনেক রেগে যায়, কারণ নিকির জন্য আজকে সে তার জীবন হারাতে বসেছিল। কিন্তু নিকি এবার চার্লির কাছে এসে চিৎকার করে বলে যে সে চায় চার্লি একজন সাহসী রেসার হোক। যদি আজকের এই স্পিড দেখে সে ভয় পেয়ে থাকে, তাহলে তার উচিত রেস থেকে পিছিয়ে যাওয়া। রেসিং তার জন্য নয়। রেসিং করতে হলে তাকে স্পিডের ভয়কে জয় করতে হবে, তা না হলে সে কখনোই রেসিং দিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারবে না। তাই তার উচিত তার মা ভেরোনিকার কথা শুনে সবকিছু স্টপ করে দেয়া। এই বলে নিকি সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর পরের দিন নিকি যখন তার কাজ থেকে বাড়িতে ফেরে, তখন সে দেখতে পায় যে ভেরোনিকার কাছে পুলিশ এসেছে। সে আসলে নিকি এবং চার্লির নামে কমপ্লেন নিয়ে এসেছে, কারণ তারা গতকাল রাতে হাইওয়েতে অনেক স্পিডে গাড়ি চালিয়েছে। কিন্তু ভেরোনিকা এখানে কোনো মতে পরিস্থিতি সামলে নেয়, ফলে পুলিশ সেখান থেকে চলে যায়। কিন্তু তারপরও ভেরোনিকার রাগ একদমই কমছিল না। ভেরোনিকা তখন তাকে তার জিনিসপত্র ছুড়ে দিয়ে বলে যে সে যেন এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যায়। সে তাকে আর কখনো এখানে দেখতে চায় না। তার এতবার বারণ করার পরও সে একই কাজ কিভাবে বারবার করছে। তবে এত কিছুর পরেও দেখা যায় যে নিকি চার্লিকে আবারও লুকিয়ে লুকিয়ে ট্রেন আপ করতে শুরু করে। এভাবেই একটানা চার্লি অনেক কষ্ট করে রেসিংয়ের বিভিন্ন বিষয়ে চার্লিকে ট্রেন আপ করতে থাকে। আর আস্তে আস্তে দেখা যায় যে চার্লিও এখন অনেক ভালো একটি রেসারে পরিণত হয়েছে। নিকি এখন মাঝে মাঝেই চার্লিকে বিভিন্ন রেসে পার্টিসিপেট করায়। আর বর্তমানে চার্লি প্রায় প্রত্যেকটি রেসেই উইনার হয়ে যায়। এখন তো চার্লির রেসিংয়ের স্কিল এতটাই ইমপ্রুভ হয়েছে যে চার্লি এখন নিকির চাইতেও অনেক ভালো রেস করতে পারে। আর এর কিছুদিন পরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দিন ছিল, যেটা কিনা ছিল চার্লি সবাইকে প্রমাণ করে দেওয়ার একটি মাত্র সুযোগ যে চার্লি তার বাবা এবং নিকির মতো হেরে যাবে না। সে সত্যিই একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে দেখাবে। এরপর দেখতে দেখতেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দিন একদম ঘনিয়ে আসে। চার্লিকে নিয়ে নিকির মনে এক্সাইটমেন্টও অনেক বেশি বাড়তে থাকে, কারণ যদি সে এই রেসে উইনার হয়ে নিজেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্রমাণ করতে পারে, তাহলে হয়তো ভেরোনিকার মনে রেসিং সম্পর্কে যে ধারণা রয়েছে সেটা হয়তো বদলে যাবে। আর তার মৃত ভাই অ্যান্ডির ইচ্ছেটিও পূরণ হবে, কারণ অ্যান্ডি সবসময় একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাইত। আর তার সেই স্বপ্ন পূরণ করতেই তো নিকি রেসিংয়ে এসেছিল। কিন্তু তারপর যখন সে রেস থেকে ছিটকে পড়েছে, তখন তার সমস্ত স্বপ্ন দেখা শুরু হয়েছে চার্লিকে নিয়ে। নিকি তখন চার্লিকে বুঝিয়ে বলে যে এটাই তার জীবনের রেসিং ক্যারিয়ারের শেষ একটি সুযোগ, কারণ এখানে যদি সে হেরে যায় তাহলে সে ভেরোনিকাকে এভাবে ফাঁকি দিয়ে তাকে আর ট্রেনিং দিতে পারবে না। তাই কাল তাকে এই রেসটি জিতে তার মায়ের মন জয় করতে হবে। তার মায়ের মনে তাকে প্রাউড ফিল করাতে হবে, তবেই হয়তো চার্লি তার রেসিং ক্যারিয়ারে এগিয়ে যেতে পারবে। এবার নিকি যখন চার্লিকে এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে ভেরোনিকা চলে আসে। ভেরোনিকা তখন চার্লিকে রেস থেকে সরে আসতে বলে, কারণ সে সবকিছু জানতে পেরেছে। এরপর ভেরোনিকা নিকির সাথে অনেক বাজে আচরণ করে। সে নিকিকে বলে যে নিকির জন্য এখন সে তার ছেলেকে হারাতে বসেছে। নিকি কেন তার এত বড় ক্ষতি করতে চাইছে? যদি রেসিং এত ভালো ক্যারিয়ার হতো, তাহলে আজকে নিকির এই অবস্থা কেন? আর সে কেন এখন রেস করতে পারছে না? ভেরোনিকার এসব কথা শুনে এবার চার্লি প্রচণ্ড রেগে যায়।
আর সে তার মাকে বলে, আমি তোমাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি মা, আমি একজন রেসার হতে চাই, ঠিক আমার বাবার মতো, তাই তুমি দয়া করে আমাকে বাধা দিতে এসো না। কিন্তু তারপরও ভেরোনিকা এখান থেকে তাকে জোর করে নিয়ে যেতে চাইছিল। ফলে চার্লি তখন নিজের অজান্তেই তার মাকে জোরে একটি ধাক্কা দিয়ে ফেলে। এতে ভেরোনিকা অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর চার্লি তখন রেসের জন্য আবারও ট্রেনিং নিতেই যাচ্ছিল, কিন্তু নিকি এবার এসে তাকে বাধা দেয়, কারণ নিকি কোনোভাবেই মানতে পারছিল না যে চার্লি তার মায়ের সাথে এমন আচরণ করেছে। নিকি তখন চার্লিকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে তার রেসার হওয়ার কোনো যোগ্যতাই নেই, তার মতো কাপুরুষেরা কখনো রেসার হতে পারে না, কারণ যারা নারীদের গায়ে হাত দেয়, বিশেষ করে তার মায়ের গায়ে হাত দেয়, তারা সত্যি সত্যি একজন কাপুরুষ। যেই মা তাকে এতগুলো বছর ধরে কষ্ট করে লালন পালন করেছে, আজকে কিনা সে তার মাকে ধাক্কা দিয়েছে। নিকির এসব কথা শুনি চার্লি তার ভুল বুঝতে পারে, আর সে এখানে প্রচণ্ড কাঁদতে থাকে। এরপর সে দৌড়ে চলে যায় তার মায়ের কাছে। সে তার মাকে জড়িয়ে ধরে তার কাছে মন থেকে ক্ষমা চায়, আর ভেরোনিকাও এতে অনেক ইমোশনাল হয়ে যায়। সে তার ছেলেকে ক্ষমা করে দেয়। চার্লি তখন কাঁদতে কাঁদতে তার মাকে বলে, তুমি হয়তো জানো না মা, ছোটবেলা থেকেই আমি রেসার হওয়ার স্বপ্ন দেখেছি, ঠিক আমার বাবার মতো। বাবা এবং আমার চাচুর ভাগ্যটা হয়তো ভালো ছিল না, তাই তারা রেসিংয়ে ভালো কিছু করতে পারেনি। কিন্তু তাই বলে তুমি কি আমার উপর একটু ভরসা করতে পারছো না মা? আমি তোমার কাছে শুধুমাত্র আর একটি ম্যাচ ভিক্ষা চাইছি। তুমি শুধু আমাকে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের রেসটিতে অংশগ্রহণের সুযোগ দাও। যদি এই রেসে আমি উইনার হতে না পারি, তাহলে আমি আমার হার মেনে নেব মা। আমি আর কখনো রেসিং করতে চাইব না। তুমি শুধু আমাকে একটি সুযোগ দাও। তো চার্লির এমন আকুতি শুনে তার মা ভেরোনিকা আর তাকে না করতে পারে না। সে তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসটি করতে দিতে রাজি হয়ে যায়। এবার চার্লি সেদিন রাতের বেলা নিকির কাছে গিয়ে সরি বলে এবং তাকে জানায় যে সে তার মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে, এমনকি তার মা তাকে রেসে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছে। এটা জানতে পেরে নিকি অনেক খুশি হয়ে যায়, আর সে চার্লিকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসে অংশগ্রহণ করার জন্য সে নিজে তার সমস্ত কিছু রেডি করে দেয়। কারণ নিকি যেহেতু রেসার ছিল, তাই সে জানে যে এই সমস্ত রেসগুলোতে কিভাবে চান্স পেতে হয়। সে তখন চার্লিকে সেই রেসে অংশগ্রহণের জন্য সমস্ত সুযোগ বের করে দেয়। এরপর দেখতে দেখতেই রেসের দিন চলে আসে। এটি ছিল একটি ইন্টারন্যাশনাল রেস, তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এই রেসটি দেখতে এসেছিল। চার্লি তখন সমস্ত পার্টিসিপেন্টদের সঙ্গে তার বাইক নিয়ে একসাথে দাঁড়িয়ে যায়। তবে তার চোখে মুখে আজ ছিল এক অদম্য ইচ্ছে এবং মনে ছিল রেস জেতার এক দৃঢ় আত্মবিশ্বাস। এবার কিছুক্ষণের মধ্যেই রেস শুরু হয়ে যায়। চার্লি এবং তার সমস্ত পার্টিসিপেন্টরা নিজের সর্বোচ্চটা দিয়ে রেস জেতার চেষ্টা করছিল। তবে চার্লি যখন আজকে রেসিং করছিল, তখন তার এবং নিকির সমস্ত দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে উঠছিল। তার মনে পড়ছিল যে নিকি তার জন্য কতটা কষ্ট করেছে। সে অসুস্থ শরীর নিয়ে তাকে দিনের পর দিন ট্রেন আপ করেছে, সেই সাথে তাকে বাইকের বিভিন্ন দামি দামি পার্টস কিনে দেওয়ার জন্য জবও করেছে। চার্লিকে রেসার বানানোর জন্য এমন কিছু নেই যেটা নিকি করেনি। নিকি তার চাচা হিসেবে তার জন্য যা কিছু করেছে, তার বাবাও হয়তো তার জন্য এত কিছু করত না। তবে সবকিছুর বিনিময়ে নিকি তার কাছে একটি জিনিসই চেয়েছে, যে চার্লি যেন আজকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে। চার্লির মধ্যে এক অদম্য শক্তি চলে আসে। এরপর দেখতে দেখতেই চলে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। চার্লি একদম রেসের ফিনিশিং লাইনের কাছে চলে আসে, আর সুন্দর এক স্বপ্নের মতো সে ফিনিশিং লাইন ক্রস করে ফেলে। ফলে ফাইনালি সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে উইনার হয়ে যায়। চার্লি আজ নিকিকে প্রমাণ করে দিয়েছে যে সে কোনো দুর্বল রেসার নয়, তার মাঝেও যোগ্যতা আছে। আর সে তার মাকেও দেখিয়ে দিয়েছে যে চেষ্টাই মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে। আজকে চার্লি নিকি এবং তার বাবার স্বপ্ন পূরণ করেছে। এদিকে নিকির জীবনেরও যখন সবকিছু একদম শেষ হয়ে গিয়েছে, নিকি তখন নতুন করে বাঁচতে শিখেছে। আস্তে আস্তে সে নিজের স্বপ্নটাই দেখতে শুরু করেছে চার্লির মাঝে, এবং তার জীবনের একটা স্বপ্ন ব্যর্থ হয়ে গেলেও সে চার্লির মাধ্যমে তার জীবনের আরেকটি স্বপ্ন পূরণ করেছে। আসলে মানুষের জীবনটাই এমন, জীবনে কখন কি ঘটে যাবে আমরা কেউ বলতে পারবো না। হয়তো আমরা যেভাবে চাই সেভাবে আমাদের জীবন নাও চলতে পারে, কিন্তু জীবনে চলার পথে যদি আমাদের একটি পথ বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের সামনে হাজারটা পথ খোলা আছে। শুধু আমাদের কাজ হচ্ছে নিজের জন্য সঠিক পথটিকে বেছে নেওয়া এবং নতুন করে একদম শুরু থেকে আমাদের জীবন শুরু করা। তাহলেই আমাদের জীবন হয়ে উঠবে অমূল্য এবং অর্থপূর্ণ। আমরা খুঁজে পাবো বেঁচে থাকার আসল মানে।